আমরা ভারত বিরোধিতার নামে অনেক কথা এখানে বলা হয়, হ্যাঁ, বিভিন্ন সময় আমরা দেখি যে একদমই উগ্র ভারত বিরোধিতা। আমি গত একটা অনুষ্ঠানে এসে বলেছিলাম, আচ্ছা এই বিগত 19 মাসে আমরা দেখেছি যে প্রচণ্ড ভারত বিরোধিতা ভয়ঙ্কর রকমভাবে, এবং এটা খুবই ভাবে দেখা হয়। কিন্তু ভারতের সাথে যে বিগত দিনে যে ধরনের চুক্তিগুলো হয়েছে, এবং এই জ্বালানি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো বক্তব্য বা স্টেটমেন্ট কিন্তু আমরা দেখি। শুরুটাই হচ্ছে আমাদের 30,000 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে এই গভর্নমেন্টের চলা শুরু হয়েছে। এটা কি চ্যালেঞ্জ না? সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ তো আছেই, এবং এটা দেশের মানুষ কিন্তু জানে যে বর্তমানে বাংলাদেশের মানুষের উপর কি পরিমাণ ঋণ রয়েছে, এবং সবচেয়ে বড় যে বিষয় পার্শ্ববর্তী দেশের যে আচরণ, এটি খুব গুরুত্বপূর্ণ। যে আপনি একটা রাষ্ট্রের কোন কোন জায়গায় আসলে বিরোধিতা করবেন, আপনি ভারতের কোন কোন জায়গায় বিরোধিতা করবেন, সেটা আসলে আপনি চিহ্নিত করেছেন করে। বিরোধী দলের তাদের একজন সিনিয়র নেতা বলেছিলেন, কিসের ফেলে দে তোর ফ্যামিলি কার্ড। তো সেই জায়গাতে ফ্যামিলি কার্ড দিয়ে সরকার কিন্তু সেখানে এই 6 মাসের মধ্যে একটা সফলতা দেখিয়েছেন, প্রায় 71,000 ফ্যামিলি কার্ড বিতরণ করেছে। সবাইকে আমন্ত্রণ নতুন বাংলাদেশে। দর্শক, নতুন বাংলাদেশের আয়োজনে আমরা মূলত দেশের রাজনৈতিক বাস্তবতা, মানুষের অধিকার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে থাকি। আমরা বিশ্বাস করি যে সত্যিটা বলা, একই সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আর সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরা আমাদের দায়িত্ব। এখানে আমরা আলোচনা করি আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের প্রত্যাশা নিয়ে। দেশ এবং দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা প্রতিদিন তুলে আনি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো। নতুন বাংলাদেশের যে স্বপ্ন, অর্থাৎ ন্যায় বিচার এবং মানবিক রাষ্ট্র গঠনের যে প্রত্যয়, সেই একই প্রত্যয় নিয়ে আমাদের এই পথ চলা। আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন এবং অংশগ্রহণ আমাদের আয়োজনের প্রাণশক্তি। আজকে নতুন বাংলাদেশের আয়োজন শুরু করছি আমি জান্নাতুল কলি, সঙ্গে যারা আছেন ধন্যবাদ। আর শুরুতেই জানিয়ে রাখি আলোচনার আজকের বিষয় সংকট এবং সম্ভাবনার রাজনীতি। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন খন্দকার এনামুল হক ইনাম, সহসভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সেই সঙ্গে আছেন ফেরদৌস আহমেদ উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা সিপিবি নেতা। আমন্ত্রণ আপনাদের দুইজনকে আমাদের আয়োজনে। আর শুরুতেই যেই আলোচনায় যেতে চাই, খন্দকার এনামুল হক ইনাম, আপনাকে দিয়ে আসলে আলোচনা শুরু করি। বাংলাদেশ নতুন এক সরকার পেল, সরকার পাবার পর সরকারের 6 মাস মেয়াদ পূর্ণ হলো। আজকে আমরা যখন 6 মাস মেয়াদ পূর্ণ করলাম, তখন বেশ কিছু সংকট নিয়ে সরকারের কাছে নানা রকম প্রশ্ন আসছে, অর্থাৎ অর্থনৈতিক রাজনৈতিক সংকটের মুখে সরকার। এইরকম বলা হচ্ছে পুরো দেশের বিরোধী দলের রাজনীতি যারা করেন তাদের পক্ষ থেকে, যারা রাজনীতি নিয়ে সরব তারাও বলছেন, একই সাথে যারা বোদ্ধা, যারা দেশকে নিয়ে চিন্তা করেন তারাও বলছেন। অর্থমন্ত্রী যেখানে আবার বলেছেন যে এই পরিস্থিতি, অর্থাৎ বিদ্যুৎ এবং জ্বালানি, একই সাথে বাংলাদেশের এখন যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও 2 বছর কিংবা তার কিছু বেশি সময় লাগতে পারে। একই সাথে জ্বালানি মন্ত্রী আবার বলেছেন, এভাবে যদি চলতে থাকে তাহলে সরকারি চাকরিজীবীদের যে বেতন তা দেওয়াও কিছুদিন পরে কঠিন হয়ে যেতে পারে। সার্বিক তথ্য আপনার কাছে কি আছে? সরকার কতটা প্রস্তুত এই সংকট এবং সম্ভাবনায়, কতটা তৈরি সরকার? ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 পরিবারকে, কলা কৌশলী যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথে সাথে দর্শক যারা শুনতে পাচ্ছেন তাদেরকে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আপনি যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি হলো আসলে সেটা বাস্তব, যে দীর্ঘ 17 বছর প্রায় একটা ফ্যাসিবাদী শাসনের কবলে ছিল বাংলাদেশ। সেই শাসনের কবলে থাকার কারণে অর্থনীতি বিপর্যস্ত হয়েছে সার্বিকভাবে। আইন শৃঙ্খলা বলেন, অর্থনীতি বলেন, জ্বালানি বলেন, সব সেক্টরেই একটা বিপর্যয় নেমে এসেছে। বিগত সরকার তারা যে কুইক রেন্টালের নামে যে লুটপাট করেছিলেন, সেই কুইক রেন্টাল এখন বন্ধ হয়ে গেছে। কুইক রেন্টাল সহ যে পাওয়ার প্ল্যান্টগুলো ছিল এগুলোর মেয়াদ শেষ হয়েছে, সবগুলোই বন্ধের পথে। সে কারণে জ্বালানির আজকে মহাসংকট, সাথে সাথে অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। 17 বছর তো এই সংকট ছিল না। 17 বছর সংকট ছিল না যখন জ্বালানি, এই কুইক রেন্টালটা তো তৈরি করা হয়েছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটা এখন বন্ধ হয়ে গেছে। তারপরে জ্বালানিটাও যে আমি নিজেই যতটুকু জানি, যেটা ধরেন ওরিয়েন্টাল, সামিট, এরা এদের সময় শেষ হয়েছে বলে এরাও তো এদের প্ল্যান্টগুলো বন্ধ করে দিচ্ছে, পাওয়ার প্ল্যান্টগুলো। অন্যদিকে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণে অর্থ পাচার করছে, এখান থেকে লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে, সেই কারণে আজকে অর্থনীতিতে চরম বিপর্যয় সৃষ্টি হয়েছে। এসব কারণেই আজকে অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন, যথার্থ বলেছেন যে হয়তো আরও 2 বছর লাগতে পারে।
একটা বিপর্যস্ত অবস্থা থেকে বাংলাদেশকে টেনে নিয়ে সামনের সমৃদ্ধশালী অর্থনীতিকে শক্তিশালী করতে হলে সেই সময়টা লাগবে। কিন্তু ইনামুল হক ইনাম, আপনি বলছেন যে অর্থমন্ত্রী যথার্থই বলেছেন, কিন্তু 24-এর পরে আমরা দেখেছি বাংলাদেশে অসংখ্য কলকারখানা বন্ধ হয়ে গেছে, অসংখ্য মানুষ নিজেদের কাজের জায়গা হারিয়েছেন, পরিবার অসহায় হয়ে পড়েছে, বিদেশি থেকে যেসব বৈদেশিক যেই বিনিয়োগ, সেই বিনিয়োগের জায়গাটা কমে এসেছে। এই অবস্থায় আসলে আরও 2 বছর সময়ে আপনি যেটা বললেন যে অর্থমন্ত্রী যথার্থই বলেছেন, দেশ সেই পরিস্থিতির জন্য তৈরি কিনা? দেশ সে পরিস্থিতির জন্য তৈরি না, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে বাস্তবতাটা বুঝতে হবে যে দেশকে যদি এগিয়ে নিতে হয়, এই সরকারকে একটু সময় দিতে হবে। কারণ যে আমি আগেও একবার বলেছি, যেটা হলো যে বিপর্যস্ত অবস্থা থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। যে অবস্থায় বাংলাদেশটা 17 বছর বাংলাদেশটা যে অবস্থার মধ্যে গিয়েছে, সেখানে কোনো আইনের শাসন ছিল না, সেখানে গণতন্ত্র ছিল না, যে শিল্প প্রতিষ্ঠান আজকে একদিনই বন্ধ হয় নাই। পর্যায়ক্রমে এই 17 বছরের শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন সময় শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে, এক এক করে বন্ধ হয়েছে, এক একে মানুষ কর্মহীন হয়েছে। আপনারা দেখেছেন মানুষ যে খাদ্যের অভাবে সন্তানকে বিক্রি করে দিয়েছে, সেটা কিন্তু আজকে একদিনে হয় নাই। এই 17 বছরের ফল সেগুলা। কারখানাগুলো বন্ধ হয়েছে, মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই কর্মহীন কারখানা বন্ধ হওয়া সবকিছু কিন্তু অর্থনীতির সাথে সম্পৃক্ত, অর্থনীতির সাথে সম্পৃক্ততার কারণে অর্থনৈতিক বিপর্যয় হয়েছে। কিন্তু আসলে এখন যে পরিস্থিতিতে আমরা আছি, এটা কি শুধু এই ব্লেম গেমেই চলবে? আর একটু প্রশ্ন আপনার সাথে যুক্ত করি, আপনি যেটা বললেন যে দুর্নীতির কারণে কিছু কিছু কারখানা বন্ধ হয়ে গেছে, 24-এর পরে কিন্তু লুটপাটের রাজনীতি শুরু হয়েছিল, আমরা দেখেছি মবের কালচার শুরু হয়েছিল। সেই সব ঘটনার মধ্যেই মূলত বড় বড় কারখানাগুলোতে আগুন জ্বলেছে, নষ্ট হয়ে গেছে, বিদেশি বিনিয়োগ, অস্থিরতার মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে। সেই সব কিছু নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। প্রশ্ন রেখে গেলাম, আপনি সম্ভাবনা কোথায় দেখেন রাজনীতিতে এখন, এসে সেই প্রশ্নের উত্তর নিব। ফেরদৌস আহমেদ উজ্জ্বল, একই প্রশ্ন আপনার কাছে। সরকার যে বলছে, সরকারের পক্ষ থেকে যে বলা হচ্ছে 2 বছর বা কিংবা তার আরও বেশি সময় লাগতে পারে, 2 বছরের জন্য বাংলাদেশ আসলে প্রস্তুত কিনা? সংযুক্ত প্রশ্ন, বাংলাদেশের সঙ্গে এখন শুধুমাত্র এই যে দেশের যে অভ্যন্তরীণ সমস্যা, সেই সমস্যার সাথে এখন আবার আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি সরকারের জন্য আরেকটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে পররাষ্ট্রনীতি, বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক। একটু বলবেন যে ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী একটি দেশ, সেই জায়গায় প্রধানমন্ত্রীর আসলে ভারত সফর নিয়ে নানা রকম যে আলোচনা শুরু হয়েছে, এই জায়গা থেকে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশের সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত, কোন দিকে যাচ্ছে পররাষ্ট্রনীতি, সরকারের জন্য সামনের দিনগুলো আরও চ্যালেঞ্জের কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা শুনছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই আপনি যে প্রসঙ্গটা বললেন যে 2 বছরের যে প্রস্তুতির কথা অর্থমন্ত্রী বা বাণিজ্যমন্ত্রী বলেছেন বা জ্বালানি মন্ত্রী, আসলে প্রস্তুত কিনা বাংলাদেশ। তো রাষ্ট্র কিন্তু চলে তার একটা ধারাবাহিক নিয়মে আর কি। রাষ্ট্র কোনো ব্যক্তি না, রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের যে নীতিগত জায়গা, রাষ্ট্রের যে নীতিগত জায়গা, সেটা কিন্তু সহসায় পরিবর্তন হয় না। তা আমাদের দেশে উনি বলেছেন যে সংকটগুলা, যে আমরা আসলে দীর্ঘ যে অপশাসন, দুঃশাসন, এবং এই অপশাসন দুঃশাসন কিন্তু গত 17 বছর যেমন ছিল, তার আগেও ছিল, এরশাদ জামানায় ছিল, তার আগেও ছিল। তো এটা একটা লিগ্যাসি বহন করে, হ্যাঁ, এই রাষ্ট্র। এবং তারই ধারাবাহিকতায় দেখা যায় যে আসলে আমাদের যে প্রতিষ্ঠানগুলা, যেমন এখন বিদ্যুতের সংকট নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, বা গ্যাসের সংকট নিয়ে আলোচনা হচ্ছে, এটার প্রধানতম কারণ কি? এর প্রধানতম কারণ যদি আমরা আসলে খুবই দৃষ্টি নিরপেক্ষভাবে দেখি, সেটা হলো আমাদের একদমই আমদানি নির্ভর যে জ্বালানি নীতি, হ্যাঁ। এবং আমাদের বিগত দিনে বিভিন্ন সরকারের সময় দেখা গেছে যে আমাদের তেল, গ্যাস, কয়লা বা এগুলা মানে নিজস্ব যে সম্পদ, সেটার যে যথার্থ ব্যবহার বা বিকল্প যে জায়গা জ্বালানির, সেটা না করে এটা রাষ্ট্রের অর্থ, ডলার, সেটা হলো যে কিভাবে বিভিন্নভাবে আসলে তসরুপ করা যায়, এটার একটা নীতি সবসময় আসলে গ্রহণ করা হয়েছে। আজকে এই সংকট তৈরি হবে, সেটা কিন্তু বিগত দিনে আসলে দেখা গেছে। কিন্তু এই যে আমরা যে বললাম যে এর সাথে সাথে যে যুক্ত হচ্ছে যে পররাষ্ট্রনীতিগত যে কিছু আলোচনা যুক্ত হচ্ছে, সেই জায়গাতে আপনার মতামত মূলত জানতে চাই। এটা তো অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো যে আমি ওটাতে আসতাম আলোচনায়, যে আমরা যখন নিজস্ব শক্তির উপর আসলে ভর করতে পারি, তখন কিন্তু আমরা আসলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হোক বা যে কোনো রাষ্ট্রের সাথে, যেটা বলে যে আসলে মানে টেবিল টু টেবিল, হ্যাঁ,
ইকুয়াল আলোচনা, উনি একটা আলোচনা করছেন, আমি একটা আলোচনা করছি, আপনিও একটা প্রশ্ন তুলে সমতার ভিত্তিতে দিচ্ছেন, সেটা আলোচনা। এখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলতে হলো ভারত, হ্যাঁ, তাদের সাথে আমাদের একদম মুক্তিযুদ্ধ শুধু না, তার আগের থেকেই আমাদের যে দ্বিপাক্ষিক বা আমাদের যে এই বর্ডার শেয়ার, আমাদের যে বাণিজ্য, আমাদের যে কৃষি, আমাদের যে অর্থনীতির নানান বিষয়, এটা যুক্ত। এখন আমরা ভারত বিরোধিতার নামে অনেক কথা এখানে বলা হয়, হ্যাঁ, বিভিন্ন সময় আমরা দেখি যে একদমই উগ্র ভারত বিরোধিতা। আমি গত একটা অনুষ্ঠানে এসে বলেছিলাম, আচ্ছা, এই বিগত 19 মাসে আমরা দেখেছি যে প্রচণ্ড ভারত বিরোধিতা ভয়ঙ্কর রকমভাবে, এবং এটা খুবই ইয়াভাবে দেখা হয়। কিন্তু ভারতের সাথে যে বিগত দিনে যে ধরনের চুক্তিগুলো হয়েছে, এবং এই জ্বালানি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো বক্তব্য বা স্টেটমেন্ট কিন্তু আমরা দেখি না। এখনো কেন তাহলে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে? এইটা হলো বিষয়। এখন বর্তমান সরকারের উপর আসলে দায়িত্ব কি বর্তায়, যে আপনার একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনার অবশ্যই বাণিজ্য নীতি থাকবে। ভারত আমাদের সাথে তার যে বাণিজ্য নীতি, সেটাকে আসলে পরিবর্তন করেছে, তার বিজনেস চলতেছে না এখানে। এখন আমি তার সাথে কি ধরনের সম্পর্ক তৈরি করব, সেটা তো আমার নিজের সিদ্ধান্ত নিতে হবে, এবং এই সিদ্ধান্ত আমি যদি না নিতে পারি, সেটার আলটিমেটলি প্রভাব পড়বে। আমি বলি না কোনো যেন সিদ্ধান্ত নিতে হবে, ভারতের কোনো অগণতান্ত্রিক যেন বিগত দীর্ঘ সময় দেখা গেছে আর কি, যে চুক্তিগুলো হয়েছে এই জ্বালানি বিষয়ে যে চুক্তি বা অন্যান্য বিষয়ে যে চুক্তি, সেটা অনেক বেশি হলো যে মানে ডাউন চুক্তি আর কি, আমাদের সেটা সর্বোচ্চ স্বার্থ রক্ষা হয় না আর কি। কিন্তু এই পররাষ্ট্র নীতিগত জায়গায় মৌলিক যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু আসলে আমরা মানে শুধু মুখেই দেখি আর কি, হ্যাঁ, কিন্তু সেটা বাস্তবিক অর্থে দুই দেশের যে অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে বিনিময় বা সম্পর্ক, সেই জায়গাটা অবশ্যই রাষ্ট্রীয় জায়গা থেকে দেখতে হবে। এটা শুধুমাত্র একটা দলের ইমেজ, আলোচনা বা চিন্তার জায়গা থেকে না। জি, সেখানটাতেই প্রশ্ন যে বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই জায়গা থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নানা রকম প্রশ্ন, এবং আমরা দেখছি যে ভারতের যারা কূটনৈতিক আছেন, প্রবীণ অথবা ভারতের সংবাদ মাধ্যমগুলো বেশ সরব, তারা বলবার চেষ্টা করছেন যে সরকার মানে আমাদের দেশ থেকে যদি এখনই প্রধানমন্ত্রী ভারত সফরে না যান তাহলে দেরি হয়ে যাবে। এই কথা তারা কেন বলছেন, সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে দিব। দর্শকদেরকে একটু বলে আমাদের আরেকজন অতিথি এসে পৌঁছেছেন, পরিচয় করে দিতে চাই। হাসান মামুন আমাদের সঙ্গে আছেন, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আমন্ত্রণ আপনাকে। যে বিষয় নিয়ে কথা বলছি, সংকট এবং সম্ভাবনার রাজনীতি নিয়ে আজকে আমরা কথা বলছি। আপনার সহ আলোচকদের সঙ্গে কথা হচ্ছিল যে বাংলাদেশে এখন সরকার এই ক্ষমতা নেবার পর, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর যে পরিস্থিতি আমরা এখন পার করছি, নানা রকম সংকটের মধ্যে বর্তমান সরকার রয়েছে। সেটা বাংলাদেশের অর্থনৈতিক জায়গা থেকে বলি, রাজনৈতিক সংকট বলি, নানা রকম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন করে যুক্ত হলো পররাষ্ট্র বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু, যা নিয়ে আজকে সারাদিন দেখলাম আমরা নানা জায়গা থেকে নানা রকম লেখালেখি হচ্ছে। যে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশ সরকারের কাছে এখন দেশীয় সমস্যা যেরকম এক ধরনের চ্যালেঞ্জ, পররাষ্ট্র নীতি নিয়ে সরকার যে পথে হাঁটছে, সেই জায়গা থেকে আসলে আমরা সঠিক কিনা? ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক দুজন আছেন। আমরা প্রথমেই বলি যে আমরা সব কিছুতে আশাবাদী। যেমন ফেসিবাদ বিরোধী যখন আন্দোলন করি, একটা সময় মানুষ মনে করতো যে না, শেখ হাসিনার পতন কোনোভাবে পসিবল না, কিন্তু আমরা একবারও মুখে বলি নাই যে আমরা শেখ হাসিনার পতন ঘটাতে পারবো না। গণতান্ত্রিক উপায়ে আমাদের কনফিডেন্স ছিল যে শেখ হাসিনার এক সময় পতন ঘটবে, সেটা মানুষের মাধ্যমে পতন ঘটবে। আমরা বর্তমান সরকারের উপর বিশ্বাস রাখতে চাই এই জন্যই, বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী রয়েছেন, ওনার মুভমেন্ট খুব চমৎকার। একজন প্রধানমন্ত্রী হিসেবে ওনার মুভমেন্ট খুব চমৎকার। পাশাপাশি এখানে যে ইস্যুগুলো আসলে জ্বালানি সংকট, তারপর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এটাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়। তো এই ক্ষেত্রে আমার পর্যালোচনায় আমি বিভিন্ন আর্টিকেল থেকে, বিভিন্ন পেপার পত্রিকায় যেটি পড়েছি, সেটি হচ্ছে আমাদের আসলে বিদ্যুতের যে চাহিদাটা, এটা অধিকাংশ আদানি গ্রুপ থেকে আমরা ক্রয় করে নিতাম অনেকাংশে। তাছাড়া আমাদের যে বিদ্যুৎ যে প্ল্যানগুলো রয়েছে, যেগুলো থেকে আমরা নিজস্ব যে সক্ষমতাটা, সেটা অনেকাংশে কয়লা এবং তেলের উপর নির্ভরশীল ছিল, এবং গ্যাসের উপর। তো এটাও আবার এই তেল, গ্যাস উভয়টাই কিন্তু সবকিছুই কিন্তু আমাদের আমদানি করতে হচ্ছে সব জায়গা থেকে। তো সেই জায়গা থেকে আপনি ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক ছিল বিগত সরকারের
পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকার আসলো, সেই টানাপোড়েন কিন্তু শুরু হলো। এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আদানি গ্রুপের যে ঋণ ছিল সেটি নিয়েও কিন্তু একদম মিডিয়াতে প্রকাশ্যে এসেছে যে কোনোভাবেই সেই ঋণ দিতে পারতেছে না গভর্নমেন্ট। সেই জায়গা থেকে আমি যে আশার আলোটি দেখতে চাই সেটি হচ্ছে গভর্নমেন্ট এখন বিকল্প চিন্তা করছে। হয়তো এখন ক্রাইসিস তৈরি হয়েছে আমাদের, কিন্তু আমাদের বিকল্প চিন্তা করা লাগতেছে এবং সেটা দীর্ঘমেয়াদী বিকল্প চিন্তা। যেমন আপনি দেখেন অলরেডি আমাদের দেশে প্রতিদিনের যে বিদ্যুতের উৎপাদন সেটি হচ্ছে সরকার বিকল্প চিন্তা করছে। দুঃখিত আপনাকে একটু কাটলাম হাসানুল মামুন, কিন্তু বলা হচ্ছে যে এর জন্য একটা লম্বা সময় প্রয়োজন, বছর 2 বা তার কিছু বেশি সময় হয়তো লাগতে পারে। ওই সময়টা আমাদের কাছে আছে কিনা? একদিকে যেমন আমরা বৈদেশিক বিনিয়োগ হারাচ্ছি, অন্যদিকে আমাদের মানে আমরা যদি বলি আমরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে সেখানেও একরকম টানাপোড়েন। দেশে যারা আসলে সরকারের বিরোধী অর্থাৎ বিপক্ষের যারা রাজনীতি করেন, বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সরকার 6 মাসে একদম তলানির দিকে নেমে গেছে এবং তারা একটা ফেইলিওর সরকার রূপান্তরিত হচ্ছে। এই সব কিছু কি সেটা সরকারকে এক ধরনের চ্যালেঞ্জের দিকে ফেলছে কিনা, এবং বিকল্প যে চিন্তা সরকার করছে তা আসলে জনগণের কাছে কেন পরিষ্কারভাবে বলা হচ্ছে না? শুরুটাই হচ্ছে আমাদের 30,000 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে এই গভর্নমেন্টের চলা শুরু হয়েছে। এটা কি চ্যালেঞ্জ না? সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ তো আছেই, এবং এটা দেশের মানুষ কিন্তু জানে যে বর্তমানে বাংলাদেশের মানুষের উপর কি পরিমাণ ঋণ রয়েছে, এবং সবচেয়ে বড় যে বিষয় পার্শ্ববর্তী দেশের যে আচরণ, এটি খুব গুরুত্বপূর্ণ। আমি আপনার একটু আমি জাস্ট 10 সেকেন্ড শেষ করি যে আমি আপনার সঙ্গে সম্পর্ক করব, কিন্তু আপনার আচরণটা কেমন হবে সেটার উপর নির্ভর করবে যে আমি আপনার সঙ্গে কেমন ভাবে সম্পর্কটা। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ আপনাকে। এই নিয়ে বিস্তারিত আপনার কাছে প্রশ্ন আবার করব বিরতি থেকে ফিরে এসে। সময় হয়েছে একটা বিরতির। দর্শক থাকুন সঙ্গেই, বিরতির পর ফিরছি। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, 3 জন অতিথি নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় সংকট এবং সম্ভাবনার রাজনীতি। সঙ্গে আছেন খন্দকার এনামুল হক এনাম, আছেন ফেরদৌস আহমেদ উজ্জ্বল, সেই সঙ্গে আছেন হাসান মামুন। ফেরদৌস আহমেদ উজ্জ্বল, যে প্রশ্ন রেখেছিলাম বিরতিতে যাবার আগে, যে কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে ভারতের সাবেক কূটনৈতিকবিদ বিনা সিকরি বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যে আমন্ত্রণ জানানো হয়েছে, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে ভারত আমন্ত্রণ জানিয়েছে, এই সময়টা খুব সীমিত। একই সাথে তিনি বলেছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সফরের সঙ্গে যুক্ত করা অকূটনৈতিক। আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন যে এই মন্তব্যের ব্যাখ্যা কি হতে পারে? বাংলাদেশের কি তাহলে উচিত যে ভারত সফর এবং শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় দুটো আলাদা করে দেখা? খুবই আসলে স্ট্র্যাটেজিক একটা কোশ্চেন। আসলে বিনা সিকরি উনি সাবেক ভারতের বাংলাদেশে উনি ছিলেন, তো পররাষ্ট্রনীতিগত জায়গায় উনি গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। কিন্তু আসলে মনে রাখতে হবে উনি একজন বিশেষজ্ঞ আর কি। উনি ভারতের বর্তমান নীতি নির্ধারণী পর্যায়ের কি উন্নয়ন হতে পারে। আমাদের দেশেও পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক বিষয়গুলো নিয়ে আমাদের এখানে অনেকে অ্যানালাইসিস করে। তো গভর্নমেন্ট আসলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কী স্ট্র্যাটেজি তারা গ্রহণ করছে এবং সেটা কী ধরনের বক্তব্য দ্বারা প্রদান করছে সেটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ গভর্নমেন্ট তারা এই সফরের আগে তারা কয়েকটি বিষয়ে আলোচনা করেছে বা তারা শর্ত দিয়েছে। তো এটার পক্ষে বিপক্ষে আসলে নানান ধরনের বক্তব্য আসতে পারে। তবে এটাও ঠিক যে যেটা আমি আমার আগের আলোচনা করেছিলাম যে আপনি একটা রাষ্ট্রের কোন কোন জায়গায় আসলে বিরোধিতা করবেন, আপনি ভারতের কোন কোন জায়গায় বিরোধিতা করবেন সেটা আসলে আপনি চিহ্নিত করেছেন করে। যেমন বিগত রেজিমের সময় যদি দেখি যে ভারতের সাথে তারা যে ধরনের চুক্তিগুলো করেছে এটা অনেকটা মানে অনেক ক্ষেত্রে হলো ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো আর কি। বা আরও অনেক চুক্তি হয়েছে, শুধু ভারতের সাথে চুক্তি হয়েছে এরকম না, আমেরিকার সাথে চুক্তি হয়েছে, অনেক জায়গায় চুক্তি হয়েছে। এবং তার ধারাবাহিকতায় আমরা কি দেখেছি যে যখন এই রেজিম চেঞ্জ হলো 19 মাস যে সরকার ছিল তারা কি ভারতের সাথে যে চুক্তির জায়গাগুলো ছিল সেগুলো নিয়ে কোশ্চেন তুলেছিল? কিন্তু তারা কিন্তু ভয়ঙ্কর ভারত বিরোধী বক্তব্য, উগ্র ভারত বিরোধীতে, দিল্লি না ঢাকা থেকে টাকা, নানান রকম আলোচনা আসলে চলে আসছে আর কি। এখন আপনি ভারতের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক বা সেটা অর্থনৈতিক হোক, বাণিজ্যিক হোক, আপনার সামাজিক সাংস্কৃতিক হোক, বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট ভারতে পড়াশোনা করে, ভারতের প্রচুর স্টুডেন্ট বাংলাদেশে পড়াশোনা করে। বাংলাদেশ চিকিৎসা, গতকালকে একটা দুঃখজনক ঘটনা দেখেছেন, কলকাতায় 9 জন মারা গেছে, তারাও চিকিৎসা নিতে গিয়েছিল। তো বিষয়টা হলো যে আপনি তো এগুলো ওভারলুক করতে পারবেন না, এগুলোকে আপনার রাষ্ট্রীয়ভাবে অ্যাড্রেস করতে হবে। সেটা আপনি কোন প্রক্রিয়ায় করবেন
সেটা হলো যে আপনার কূটনৈতিক যে স্ট্র্যাটেজি সেটার উপর নির্ভর করে। আমি মনে করি যে বাংলাদেশ অবশ্যই একটা মানে নতজানু নীতি না, সে নিবে অবশ্যই বাংলাদেশের স্বার্থের একটা মানে যেটা বলে শোল্ডার টু শোল্ডার পররাষ্ট্রনীতি নিয়ে তারা ডিফেন্ড করবে। তবে যেটা হলো যে হ্যাঁ, শেখ হাসিনার প্রত্যাবর্তন বা এখানে আরও কিছু বিষয় নিয়ে তারা আলোচনা তুলেছে, সেটা রাষ্ট্রীয়ভাবে তুলতে পারে, কিন্তু এটার সাথে অবশ্যই তার পররাষ্ট্রগত যে আরও অনেক স্বার্থসিদ্ধি বা বিষয় রয়েছে, বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক নানান চুক্তি রয়েছে, বাংলাদেশেরও ইন্টারেস্টের অনেক জায়গায় রয়েছে, সেটা তিস্তা হোক বা অন্যান্য চুক্তির ক্ষেত্রে হোক, হ্যাঁ, সেগুলো নিয়েও আলোচনা হওয়াটা অত্যন্ত জরুরি আর কি। ধন্যবাদ আপনাকে হাসান আল মামুন। আপনি প্রশ্ন করেছিলেন যে, আপনি কথা বলেছিলেন যেটা আপনার যুক্তি ছিল, আচরণ কেমন করবে ভারতের সরকার তা খুবই গুরুত্বপূর্ণ, এবং তার উপর ভিত্তি করে বাংলাদেশেরও সেই আচরণগত জায়গা থেকে একটা সমঝোতায় আসা উচিত। নীতিগত পার্থক্য থাকলে সেখানে আসলে ওই জায়গা পরিষ্কার করে রাখা উচিত। প্রশ্ন হলো, ভারতের সঙ্গে যদি বাংলাদেশের আচরণ বা ভারত যে আচরণ করে তাতে যদি আমরা অখুশি হই, তাহলে আমাদের কাছে বিকল্প কি? আমরা সেই পথগুলো দেখছি কিনা, অথবা সেই পথে আমরা চলতে গিয়ে আমরা নিজেদের পররাষ্ট্র নীতিতে সহজ পন্থার বদলে পথগুলো কঠিন হয়ে পড়ছে কিনা। অর্থাৎ আমরা দেখেছি যে গত সপ্তাহ বা তার কিছুদিন আগের কথা, বাংলাদেশে কাঁচামরিচের দাম হয়ে গিয়েছিল অসম্ভব, মানে একদম আকাশছোঁয়া। তারপর ভারত থেকে কাঁচামরিচ আসলো, বাজার ঠান্ডা। আমরা দেখি যে এরকম নানা রকম পণ্যে আমরা পেঁয়াজ থেকে শুরু করে আলু থেকে শুরু করে নির্ভরশীলতা আমাদের আছে। সেই জায়গাগুলি থেকে যদি আবার ভাটা পড়ে, সেটা আমাদের জন্য কঠিন হতে পারে কিনা সামনের দিনগুলোতে। জি, এইখানে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের বাণিজ্যিক যে সম্পর্কটা এটা অনেক গভীর, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে কিছু কিছু জায়গায় এক্সাম্পল, যেমন আপনি দুটি এক্সাম্পল দিলেন যে পেঁয়াজ কিংবা কাঁচামরিচ আসার ফলে এখানে কিছুটা মূল্য হ্রাস পেয়েছে। আবার এটাও কিন্তু স্বীকার করতে হবে, আমাদের কিন্তু এখন ভারত থেকে আর গরু মানে আনতে হয় না, আমদানি করতে হয় না। সেটা তো বছরে একবার, বছরে একবার না, সারা বছরই কিন্তু বাংলাদেশে কিন্তু গরুর মাংসের প্রচুর চাহিদা আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাকে। বিষয়টা হলো যে শেখ হাসিনা যেমন ভাই বললেন যে ব্লাইন্ড চেক যেভাবে দিয়ে দিয়েছিল, এটা আসলে কোনোভাবে এই সরকারের পক্ষে পসিবল না। একদমই তাই। কিন্তু আমাদের এটা পসিবল না কেন বলি আমি, এটা কারণগুলো আগে বলতে হবে। যেমন আপনার সঙ্গে আমার সুসম্পর্ক থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, আবার আপনি আমার দেশের জনগণকে সীমান্তে মানে নির্বিচারে গুলি করে হত্যা করবেন। আপনার সাথে আমার একটা চুক্তি চলতেছে, আপনার সাথে আমার বাণিজ্য চলতেছে, আপনার সাথে আমার বর্তমান সরকার স্পষ্ট বার্তা দিয়েছে। আপনি আমাকে বলবেন যে আমরা এই প্রতিবেশীর আচরণে যদি আমরা খুশি না হই, তাহলে আমাদের কাছে কি কি অপশন আছে? হ্যাঁ, বিকল্প অপশন তো আমাদের চিন্তা করতে হবে, করে রাখতে হবে। কেন বলছি, যেমন যে কোনো বিষয়ে আপনি একজনের উপর যদি পুরোপুরি একটা ফ্যামিলি ডিপেন্ডেন্ট হয়ে যায়, মানে পুরো বাংলাদেশ যদি শুধুমাত্র ভারতের উপর নির্ভরশীল হয়ে যায়, তাহলে তো সে তার মতো যেভাবে ইচ্ছা সে এভাবে আচরণ করবে। সুতরাং আমাদের বিকল্প রাস্তাগুলোও আমাদের খুঁজে বের করতে হবে। যেমন বিদ্যুতের ক্রাইসিসের ব্যাপারে আমি একটা কথা বলি, তিস্তায় কিন্তু একটা ব্যাপক মানে বিশাল একটা সোলার প্ল্যান্ট কিন্তু অলরেডি চালু হয়েছে, এবং প্রতিদিন সেখানে 2000 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডে এসে মানে যুক্ত হচ্ছে। সম্ভাবনা। তো আমার বক্তব্য হচ্ছে যে বর্তমান সরকারের উচিত যে জিনিসগুলোতে আমাদের অন্যের উপর সবচেয়ে বেশি ডিপেন্ডেবল, এইগুলোতে আমরা কিভাবে স্বাবলম্বী হতে পারি এবং নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এই দিকে আমাদের নজর দেওয়া। ধন্যবাদ আপনাকে সালমান খন্দকার। এনামুল হক ইনাম, আপনার কাছে আসলে ভরসার কথা জানতে চাই। সরকারের কাছে তাহলে সম্ভাবনার কি কি দিক আছে বলে আপনি মনে করেন? আসলে আমরা আশাবাদী, আশা নিয়েই বেঁচে থাকতে হবে আমাদেরকে। আর বিএনপি গভর্নমেন্ট কোনো নতুন গভর্নমেন্ট না। বিএনপি গভর্নমেন্ট এরকম অনেক সংকট ফেস করে রাষ্ট্রক্ষমতা পরিচালনা করেছে, অতীতে তার অভিজ্ঞতা আছে। যখন 72 থেকে 75 বাংলাদেশের দুর্ভিক্ষের মধ্যে নিপীড়িত ছিল, সেই 75-এর পরবর্তী প্রেক্ষাপট পট পরিবর্তনের পর সিপাহী জনতার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব নিয়েছিলেন। সেদিনও বাংলাদেশের অবস্থা বিপর্যস্ত অবস্থা ছিল, অর্থনীতি ভঙ্গুর ছিল, সব কিছুর মধ্যে জিয়াউর রহমান সেই জায়গা থেকে বাংলাদেশকে একটি স্বপ্নের জায়গায় নিয়ে এসেছিলেন। তারপরে দেখেন, যখন স্বৈরাচারী এরশাদ সরকার বাংলাদেশ সাত্তার সাহেবের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করলেন, 9 বছর শাসন করে বাংলাদেশকে বিপর্যয়ের মুখে ধ্বংসস্তূপে পরিণত করছিলেন। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশকে ইমার্জিং টাইগার হিসাবে বিশ্ব দরবারে উপস্থাপিত করেছিলেন। তো তেমনিভাবে আজকে 17 বছরের এই দুঃশাসনে, এই ফেসিবাদ শাসনে বাংলাদেশ যেভাবে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আশা করি অবশ্যই সেখানে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে আবার বিশ্ব দরবারের স্বাবলম্বী, স্বয়ংসম্পূর্ণ, আত্মমর্যাদাশীল জাতি হিসাবে এই সরকার তারেক রহমান উপস্থাপন করতে পারবে। অবশ্যই আমরাও তো সেই জায়গাটাতে আজকে দেখেন অনেক কিছুই পরিবর্তন ইতিমধ্যে আসতেছে। যে
একটি বৃহৎ একটি দলের বিরোধী দলের তাদের একজন সিনিয়র নেতা বলেছিলেন কিসের ফেলে দে তোর ফ্যামিলি কার্ড। তো সেই জায়গাতে ফ্যামিলি কার্ড দিয়ে সরকার কিন্তু সেখানে এই 6 মাসের মধ্যে একটা সফলতা দেখিয়েছেন, জি প্রায় 71,000 ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। জি, এনামুল হক এনাম, ফ্যামিলি কার্ড দিয়ে মানুষ আসলে উপকৃত হচ্ছে, কিন্তু সেই ফ্যামিলি কার্ডের পয়সায় মানুষ চলতে পারছে কিনা প্রশ্ন, বাজারে যেতে পারে কিনা, একটা কথা আছে বাংলায়, নাই মামার সে কানা মামা ভালো। সেখানে অবশ্যই কৃষক কার্ড দেওয়া হচ্ছে, পাচ্ছে, জি কৃষক কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু কৃষক হেলথ কার্ড দেওয়া হচ্ছে পরিষ্কার, কিন্তু কৃষক কার্ড দেওয়া হচ্ছে, কৃষক আসলে কৃষক থাকতে পারছেন কিনা, যেখানে সেচের ব্যবস্থা নেই, ইলেকট্রিসিটি নেই, সেখানে কৃষক আসলে সেই ব্যবস্থাগুলো তো করতে হবে। এটা তো একটা এই একদিনের ব্যাপার না। আমাদের এই মামুন ভাই বলছেন যে 2000 মেগাওয়াটের মতো যে তিস্তা প্রকল্প থেকে সেটা আনার চেষ্টা চালাচ্ছে বিভিন্নভাবে। সরকার কিন্তু বসে নাই, যাকে যেখানে তারেক রহমান দায়িত্ব দিয়েছেন সেই ব্যক্তিগুলো অত্যন্ত বিচক্ষণ এবং মেধাবী। সেই লোকগুলা তাদের জায়গা থেকে হয়তো 2 বছর বলছে, 2 বছর আগে এই সমস্যাগুলো সমাধান হতে পারে, সমস্যাগুলো সমাধান হতে পারে। ন্যাশনাল গ্রিডে অনেক জায়গা থেকে আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে সেখান থেকেও সংযোগ হতে পারে। সেই চেষ্টাগুলো করে যাচ্ছে। প্রায়োরিটি বেসিসে আমাদের সোলার প্যানেল, আমাদের এই পাওয়ার প্ল্যান্টগুলোর জন্য বিদেশি ইনভেস্ট আনার জন্য এটা চেষ্টা অব্যাহত আছে। তো সেই জায়গাগুলোতে এই সমস্যাগুলো হয়তো দীর্ঘদিন থাকবে না, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে আজকে যে রাজনৈতিক যে বিমাত্রা সুলভ আচরণ, যেগুলো আমাদের প্রতিপক্ষ এখন যে বিরোধী দল তারা প্রতিনিয়তই একটার পর একটা অপবাদ দিয়ে যাচ্ছে, তারা গুজব রটাচ্ছে, তারা যে সরকার শেষ হয়ে যাচ্ছে, জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এত জনপ্রিয় হলে তারা বিভিন্ন রকম কলাকৌশল করে তারা তো রাষ্ট্রক্ষমতা আসতে পারলো না। ইসলামের দোহাই দিয়ে মিথ্যাচার বলেছে, বেহেশতের কার্ডের কথা বলেছে, কত রকম মিথ্যাচার বলেছে। প্রতিনিয়ত এখনও এই লোকগুলো মিথ্যাচার করে যাচ্ছে। তাদের প্রয়োজন দেশের স্বার্থে, যেভাবে আমরা একটা ফেসিবাদের বিরুদ্ধে, ফেসিজমের বিরুদ্ধে লড়াই করছিলাম সবাই একসাথে ঐক্যবদ্ধ হবে, তেমনিভাবে আজকে বাংলাদেশে কীভাবে বেকার সমস্যার সমাধান করা যায়, বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে শক্তিশালী করা যায়, সরকারকে কতটা সহায়তা করা যায়, হ্যাঁ করা যায়, এই কাজটা তো উচিত। যদি আমি দেশকে ভালোবাসি, বাংলাদেশকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমাদের সবাই নৈতিক দায়িত্ব হলো এখানে যে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, যে আমাদের মধ্যে রাজনৈতিক সহনশীলতা এনে পরস্পরের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করে আমরা কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। হোক বা সমালোচনা হোক, সেটা যেন দেশের স্বার্থে, হ্যাঁ দেশের স্বার্থে হবে। সমালোচনা হবে, সমালোচনা করবে, রাজনৈতিক সমালোচনা থাকবে, বিরোধিতা থাকবে, প্রতিপক্ষকে গায়েল করবে, সেটা মেধার ভিত্তিতে, যুক্তিতর্কের ভিত্তিতে। একদমই তাই। খন্দকার এনামুল হক এনাম, আমরা আরেকটা বিরতি নিয়ে আবারও আলোচনায় ঢুকতে চাই। দর্শক আপনারা থাকুন সঙ্গে, বিরতির পর আবারও আসছি আলোচনা নিয়ে। আর একবার আমন্ত্রণ, আয়োজনের শেষ ভাগ এটি আলোচনা করছিলাম যে বাংলাদেশের বর্তমানের যে রাজনীতি, সেখানে সংকট এবং সম্ভাবনার জায়গাগুলি কোথায়। অতিথিরা আছেন সঙ্গে ফেরদৌস আহমেদ উজ্জ্বল, খন্দকার এনামুল হক এনাম যে কথা বললেন যে বাংলাদেশ যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, বা 17 বছর পর পট পরিবর্তনের পর নতুন সরকার যখন এলো, তখন আসলে পুরো দেশের রাজনৈতিক দর্শন, ভিন্ন ভিন্ন মতে যারাই রাখে না কেন, তাদের যখন এক হবার কথা ছিল, তখন তারা আসলে ভিন্ন মত, ভিন্ন দর্শন এবং সরকারকে একরকম চাপে ফেলতে চায় কিনা, সেই প্রশ্নের জবাবে এনামুল হক এনাম বললেন যে বিরোধী দলের নীতির জায়গা থেকে তাদের পক্ষ থেকে সন্দেহ আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সরকারকে চাপে ফেললে তো দেশও এখন চাপে পড়বে। এখন তো সংগঠিত হয়ে সকলে মিলে দেশ চালানোর কথা, এখন কেন তাহলে বিরোধী দলের ভিন্ন মত? না, আমি ঠিক এই জায়গাটাকে আমি ঠিক সমর্থন করি না। কারণ হলো যে সরকারের যে কোনো নীতি বা পলিসির জায়গায় আমি বলবো না যে আমি সেটা জামাত, বিএনপি, দুঃখিত, জামাত বা এনসিপি তারা যেভাবে জিনিসটা করতেছে সেটার সাথে, কিন্তু অবশ্যই সরকারের তো আমি সমালোচনা করতেই পারি। আমি গত আপনাদের প্রোগ্রামে এসে বলছি যে এখনও ঠিক সমালোচনা করার সময় হয় নাই, 6 মাস গেল আজকে হানিমুন পিরিয়ড, ঠিক আছে, কিন্তু বলতে তো হবে। সমালোচনার অর্থ আপনার উপস্থাপনায় আমি কোনো একটা ত্রুটি পেলে আমি যদি আপনাকে বলি, এটা কি আপনার খারাপ হবে না? আপনি সেই জায়গা থেকে আপনি ঋদ্ধ হতে পারেন, আপনি একটা চেঞ্জ নিয়ে আসতে পারেন। আমার একটা জিনিস আপনার ভালো না লাগবে আপনি বলতে পারেন। রাজনীতিতে তো বিরোধিতা থাকবেই। অবশ্যই সরকারের যে বিষয়গুলো ছিল, আমরা তো বিগত সময়ে যারা রাজনীতি করছে, দেশ চালাইছে, আমরা তাদের বিরোধিতা করছি না। তাদের নীতি, তাদের আদর্শ, তাদের যে কর্মপন্থা, সেটা সমালোচনা করছে। সরকারের সমালোচনা হতেই পারে, কিন্তু সমালোচনা আমি কিভাবে করছি, কোন প্রক্রিয়ায় করছি, কোন ভাষায় করছি, সেটা হলো ম্যাটার করে। এবং সমালোচনা হওয়া উচিত, এটা আমি মনে করি। এটা কোনোভাবেই কোনো খারাপ বিষয় না সমালোচনা করা। যখন দেশের নিরাপত্তা সংকট এখনও বিদ্যমান, মব বিগত দিনে চলছে, এখনও সেই মব চলছে, আপনার নিরাপত্তাহীনতা, আপনার 4 কোটি বেকার, আপনার তেল গ্যাসের এত বড় বড় সংকট চলছে আর কি, এবং মানুষের জানমালের নিরাপত্তার জায়গায় অনেক সংকটের জায়গা রয়েছে আর কি। তো আমলাতন্ত্র, নানান ধরনের যে সংকট, যে হকার উচ্ছেদ হচ্ছে, রিক্সা, নানান সমস্যা হচ্ছে আর কি, ঠিক আছে। তো এই সমস্যাগুলো তো সলভ হওয়া প্রয়োজন, এবং সলভ হওয়ার জায়গাটা আসলে বলবে কে? কিন্তু হ্যাঁ, দেখি আমাদের দেশের ট্র্যাডিশনাল বিরোধী দলীয় যে কালচার, সেটা হলো আসলে ইস্যুকে অ্যাড্রেস করা হয় না।
যেন আমাদের বামপন্থীরা তারা কিন্তু সুনির্দিষ্টভাবে বলে। কিছুদিন আগে আমরা যেমন ঢাকা শহর কেমন হওয়া উচিত, বাসযোগ্য ঢাকা, আমরা কিন্তু 16 দফা একটা প্রস্তাবনা দিয়েছি। আমরা অ্যানালাইসিস করেছি যে এই শহর পৃথিবীর সবচেয়ে সংকটময় শহরগুলোর মধ্যে একটা। তো যাই হোক, আমার এটা হলো যে সরকারের অবশ্যই সমালোচনা হওয়া উচিত, সেটা গঠনমূলক, এবং সরকারকেও বোঝা উচিত যে সে কোন পথে হাঁটবে আর কি। কারণ বাংলাদেশের মানুষের সামনে অনেক ধরনের সংকট বিদ্যমান। বিগত সরকার সংকট রেখে গেছে, এই সংকট উত্তরণের জন্য তারা বলছে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা আসলে এক্সিকিউট দেখতে চাই। হাসান আল মামুন, একই প্রশ্ন আপনার কাছে। মানুষ আসলে এই সরকারের কাছে প্রচুর ভরসার জায়গা রাখে, এই সরকারের কাছে প্রত্যাশা মানুষের বেশি, এবং সরকারকেও আমরা যদি বলি যে সাধারণ মানুষ আসলে এই সরকারকে সময় দিতে চায়, সেই বিষয়টাও কিন্তু বোঝাপড়ার মধ্যে তারা। সরকারও যেমন এক ধরনের সহজভাবে জীবনযাপন করছেন, সাধারণ মানুষও এই সরকারের প্রতি আস্থাটা রাখতে চায়। এই সার্বিক অবস্থায় বিরোধী দলের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে সরকার শঙ্কিত কিনা? প্রথমত হচ্ছে, আমি সময় খুবই অল্প মনে হয়, প্রথমে যে কথাটি বলি যে সরকারের অনেক সফলতা, তার মাঝে একটি সফলতা হচ্ছে যে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা, মানুষের মনে স্বস্তি ফিরেছে। গভর্নমেন্ট আরও যারা আছে তার স্টেক হোল্ডার, আমরা বা আদার্স যারা আছে, এবং গভর্নমেন্ট কিন্তু নিজ থেকে ইনভাইট করতেছে বিরোধী দলকে যে আপনাদের যদি প্রস্তাবনা থাকে, নিজে প্রধানমন্ত্রী অ্যাড্রেস করতেছেন যে আপনার প্রস্তাবনা থাকলে আমাকে দেন। আমার মনে হয় বিরোধী দলকেও এই গালাগালির যে সংস্কৃতি, আমরা যে দীর্ঘদিনের রাজনীতির যে সংস্কৃতি দেখে আসছি, এই সংস্কৃতি থেকে আসলে বের হয়ে আসা উচিত। যদি বর্তমান এনসিপি, জামাত এবং বিএনপি বা আদার্স যারা আছে, আমরা যে পজিশনে আছে, এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা আপনার মিডিয়াতে যে ধরনের বাক্য বিনিময়, যে ধরনের আচরণ পরিলক্ষিত হচ্ছে, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদে একটা সংঘাতের দিকে যাবে। আওয়ামী লীগের সাথে যেরকম একটা সংঘাত তৈরি হয়েছে, এই ধরনের সংঘাতের দিকে যাবে। আলটিমেটলি এই সংঘাতের দিকে যদি যায়, তাহলে বিরোধী দল লাভবান হবে না, বর্তমানে যে সরকারি দল আছে তারাও লাভবান হবে না। আমাদের সকলের উচিত অন্তত পক্ষে যে 17 বছরে যে ক্ষতিগুলো হয়েছে, যে ক্ষতগুলো হয়েছে, সেগুলো আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে মেরামত করা। খন্দকার এনামুল হক, প্রশ্ন আসলে একই, যেভাবেই জিজ্ঞেস করি না কেন, যে বর্তমান সরকার যেই পথে হাঁটছে, সরকার বলছে সরকারের একটি প্ল্যান আছে, বা সরকার সাধারণ মানুষের কাছে আরও বেশি সাহায্য সহায়তা নিয়ে পৌঁছাতে চায়। এই প্ল্যানগুলো আরেকটু খোলামেলা হওয়া জরুরি কিনা, মানুষ আস্থা পায়? আসলে এগুলো জরুরি, জনগণের সামনে সেগুলো উপস্থাপন করতে হবে। কী কী পরিকল্পনা আছে, পরিকল্পনাগুলো ইতিমধ্যেই উপস্থাপন করছে। আপনি দেখেন যে বন্ধ কলকারখানা চালু করতেছে কেন? সেখানে কর্মসংস্থানের জন্য। তারপরে আমাদের বিদেশে শ্রম বাজারটা পর্যায়ক্রমে চালু করার চেষ্টা করছে, জোর চেষ্টা চলতেছে। আশা করি হয়তো স্বল্প সময়ের মধ্যে মালয়েশিয়ার শ্রম বাজারটা ওপেন হবে, তেমনিভাবে অনেক জায়গায় চেষ্টা চালাচ্ছে। তারপরে এই যে যারা শিক্ষার্থী, তাদের মধ্যেও কেউ যদি কোনো উদ্যোগ নেয়, কোনো উদ্ভাবনী কোনো কিছু কাজ করে, সরকার বলছে তার পাশে সরকার দাঁড়াবে। তেমনিভাবে প্রতি মুহূর্তে সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে, প্রতি মুহূর্তে সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে। সরকার চাচ্ছে কিভাবে দেশটাকে একটা একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা যায়। এই যে বিরোধী দল, যে হ্যাঁ বিরোধী দল সমালোচনা করবে, সবসময় সমালোচনা করবে, অতীতেও ছিল, বর্তমান আছে, থাকবে, কিন্তু সেই সমালোচনার ভাষাটা যে একটু আগে হাসান মামুন ভাই বললেন যে কি অশালীন ভাষায় যে বক্তব্যগুলো দিচ্ছে। আপনি দেখেন যে অভিনয় রাজনীতি, যে তরুণ রাজনীতিবিদ, তারা বা রাজনীতিটা শেখার আগে কী ভাষা, সিনিয়রদের সম্বন্ধে কী ভাষাটা প্রয়োগ করতেছে, তাহলে আমাদের যারা আগামী প্রজন্ম তারা কী শিখবে, আমাদের কাছ থেকে তারা কী শিখবে, আমরা তাদেরকে কী শিখাতে পারবো, আমরা কী কথা বলতে পারবো, আমরা রাজনীতি যারা পলিটিক্সের সাথে যারা ইনভলভ, মানুষের সামনে আমরা নিজেদের কীভাবে কথা বলবো, যে ভাষাগুলো প্রয়োগ করা যাচ্ছে না, তারা সেই ধরনের ভাষা প্রয়োগ করছে, তাহলে সেখানে তো যে একে অপরের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গাটা ক্লোজড হয়ে যাচ্ছে। যে দেশটা যদি আজকে আমরা যদি দেশকে এগিয়ে না নিই, যে উভয়ই ক্ষতিগ্রস্ত হব, সেখানে আবার পেশিবাদের বাংলাদেশে অনুপ্রবেশের রাস্তা ওপেন হবে। সেই জায়গাটা বন্ধ করার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, যে সবার আগে বাংলাদেশ, এই জায়গাতে আমাদেরকে থাকতে হবে, যে সবার আগে বাংলাদেশ। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। আলোচনা শেষ পর্যায়ে দর্শক যারা দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। দেখছিলেন নতুন বাংলাদেশ। প্রতিদিন রাত 9টায় নতুন বাংলাদেশের আয়োজনে আমরা দেশ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবার চেষ্টা করি, সম্ভাবনা, সংকট সবকিছু এক টেবিলে আলোচনা করবার চেষ্টা করি। উদ্দেশ্য একটাই, আপনারা জানবেন দেশের পরিস্থিতি কি। প্রতিদিন রাত 9টায় নতুন বাংলাদেশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ আরও একবার।